আচ্ছা আচ্ছা তাহলে তো আমাদের হচ্ছে 5 নম্বর ক্লাস। তো প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নেভিগেশন বার কিভাবে তৈরি করতে হয়। নেভিগেশন বার তৈরি করা হচ্ছে বলা যায় যে একটা ওয়েবসাইটের মধ্যে সবচেয়ে কমপ্লেক্স একটা ব্যাপারের মধ্যে একটা। এইটা তৈরি করতে গেলে অনেক প্যারা নিতে হয় আর কি। সো আমরা এখানে ক্লাস 5 আজকে আমাদের। আচ্ছা তো এইখানে আমরা একটা এক্সটার্নাল সিএসএস আমাদের, তো আমরা সিএসএস একটু লিংকিং করে রাখি এখান থেকে। হ্যাঁ, সিএসএস লিংক হয়ে গেছে। নেক্সট আমাদেরকে যেটা করতে হবে, একটা হেডার নিতে হবে। আপনারা চাইলে ডিবো নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি হেডার নিলাম। হেডার নেওয়ার পর আমার এখানে এই হেডারের একটা ডিজাইন করি। যেমন হেডারের ডিজাইন আমি করলাম যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমি একোয়া দিলাম। আর তারপর আমি হাইট দিলাম হচ্ছে হাইট দিলাম 80 পিক্সেল। আর হচ্ছে একটা বর্ডার দিলাম। বর্ডার আমি শুধুমাত্র বর্ডার বটন দিব 1 পিক্সেল সলিড গ্রে দিলাম। আচ্ছা তাহলে আমার ডিজাইনটা কিরকম আসবে, আমি একটু এটা লাইভ সার্ভার ওপেন করি। আচ্ছা এই যে আমার হেডার চলে আসছে। তবে একটা জিনিস আমরা দেখতেছি যে সেটা হচ্ছে যে এই দুই পাশে উপরে ফাঁকা, এই ফাঁকাটা মূলত বডির মার্জিনের জন্য আসে। তো আমরা যদি বডির মার্জিনটা, এই যে বডিতে যে মার্জিনটা আছে এটা যদি শূন্য করে দেই তাহলে এটা থাকবে না, যে নরমাল এটা চলে যাবে। আমাদের এখন হেডারটা আছে, আমরা কায়ান না দিয়ে এটা লাইট, আচ্ছা একোয়া হয়েছে কেন, আমি তো সায়ান দিছিলাম, আমাদের সমস্যা নাই। আমরা এই লাইটিংটাই হালকা একটু মানে এটার ইয়াটা কমায় দিই, মানে ইয়া অপাসিটি একটু কমায় দিছে। হ্যাঁ এখন একটু হালকা হয়েছে। আচ্ছা আমরা লাইট সায়ানই দিই, না দিয়ে লাইট সায়ান দিই। হ্যাঁ যে এবার ঠিক আছে। সো আমাদের নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা অলরেডি হেডারটা ডিজাইন করছি। হেডারের ভিতরে আমাদের কিছু জিনিস থাকবে। ধরেন একটা নরমাল একটা নেভিগেশন বারে লোগো থাকবেই মাস্ট। সো আমাদেরকে লোগো দেয়া লাগবে। তো আমি একটা লোগো, একটা অনলাইন একটা ইমেজ আমি লোগো হিসেবে নিয়ে আসি। কিন্তু লোগো হিসেবে কি নিয়ে আসবো এটাই হচ্ছে সমস্যা। আমি আমি এগুলো একটা নিয়ে চালাই দিব আর কি। 800 বাই 500, 290 বাই 290। এগুলো না হইলে আমি আমার ওইখান থেকে যে লোগো আছে সেগুলো একটা নিব আর কি। এটা হচ্ছে পিএনজি না, আমার লাগবে হচ্ছে পিএনজি। এগুলো পিএনজি না। আচ্ছা তো আমি একটা পিএনজি ফাইল নিয়ে আসি, মানে একটা ইমেজ নিয়ে আসি, ওইটাকে আমরা লোগো হিসাবে ইউজ করব। আমাদের এখানে একটা ইমেজ থাকবে, ইমেজের সোর্স আমি দিতেছি। আর তারপর একটা লিস্ট আমরা রাখবো আর কি, নরমাল একটা লিস্ট। এই লিস্টের ভেতরে মানে আনোডাল লিস্ট, এর ভিতরে আবার সবগুলোর ভেতরে আবার এ থাকবে। সো আমরা 5টা মেনু নিব। সো 5টা লিস্ট, তার ভেতরে হচ্ছে সবগুলোর ভেতরে একটা করে এ থাকবে। সো এই হচ্ছে আমার 5টা লিস্ট। সো এর মধ্যে আমি এখন রাখবো, তো প্রথমে আমি রাখবো হোম, তারপরে রাখবো ফিচার, তারপরে হচ্ছে রাখতে পারি অ্যাবাউট, তারপরে হচ্ছে এফএকিউ, তারপরে হচ্ছে রাখলাম কন্টাক্ট।
জাস্ট সিম্পল তিনটা কয়েকটা হচ্ছে 5টা মেনু রাখছি আমরা। আর আমাদের যেহেতু লোগো লাগবে, আমি লোগোটা নিয়ে আসি এখান থেকে। লোগো আমি মার্স এই পিএনজি এইটা আমি দিতে যাচ্ছি। আমি এটা কপি করি, তো আমাদের এখানে সরাসরি ইমেজ রাখবো না, একটা ডিরেক্টরি তৈরি করব ইমেজ, তার ভেতরে হচ্ছে আমি আমার ইমেজটাকে রাখবো। ওকে, সো আমাদের এখন ইমেজ আছে, সো আমি এখানে ইমেজের ভেতর থেকে mars.png-টাকে কল করে দিতে পারি। সো আমাদের এখন কিরকম আসবে, এরকম আসবে, নরমালি কিছুই করি নাই এরকমই আসবে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে একটা ফন্ট নিয়ে আসবো, কারণ এই ফন্ট গুলো ভালো দেখায় না। সো আমি গুগল ফন্টে যাই, মানে ফন্টের স্টাইলটা চেঞ্জ করবো আর কি। গুগল ফন্টে গিয়ে আমি একটা ফন্ট বাছাই করতে হবে আমাকে, তো এখানে যেইটা ভালো লাগে আমি সেইটাই নিতে পারবো। তো এখানে আমার কোনটা ভালো লাগে, ফারো, এটা নেই। সো এই ফারোতে ক্লিক করলে আমাকে আরেকটা পেজে নিয়ে যাবে, যেই পেজে নিয়ে আসছে। এখান থেকে আমি কয়েকটা সিলেক্ট করতে পারি, যেমন 400 আর হচ্ছে 500, এই দুইটা সিলেক্ট করি, দুইটা বেশি লাগবে না। অথবা আমি একটা সিলেক্ট করতে পারি, মানে আপনারা যেই ওয়েটের ফন্ট চান, এটা একটু অনেক মোটা, এটা একটু পাতলা, এরকম আর কি। আমি লিংক আছে, ইম্পোর্ট আছে, দুইটাই আছে। আমি ইম্পোর্টে যাব, ইম্পোর্টে গিয়ে আমি এই ভিতরের কোডটুকু, স্টাইল সহ না, স্টাইলের ভেতরের কোডটুকু কপি করে নিয়ে আমার স্টাইলের সবার উপরে রাখবো, সবার উপরে রাখবো। হ্যাঁ, আর রাখার পর এটা একটা স্টাইল আছে, যেমন এই যে সিএসএস রুলস, এই ফন্ট ফ্যামিলিটা আমি এখান থেকে কপি করব, কপি করে নিয়ে আমি আমার যেখানে যেখানে লাগবে সেখানে সেখানে আমি ইউজ করবো। সো সেজন্য এইটা এখানে আমি কমেন্ট করে রাখি, পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল/, তাহলে কমেন্ট হয়ে যাবে এই পুরোটুকু। সো এখন আমি কিন্তু চাইলে এই ফন্টটুকু আমার, মানে এই ফন্টটা আমি এখানে ইউজ করতে পারবো। আচ্ছা, পরবর্তী যে ব্যাপারটা হচ্ছে, এখন আমাদের স্যার একটা প্রশ্ন ছিল, ফন্টটা কি স্যার আমরা অফলাইনে মানে ইউজ করা যাবে ফন্ট? হ্যাঁ, ফন্ট পেজটা করা যাবে, কিন্তু এখন গুগল ফন্ট চলে আসার পর সবাই এরকম ডিরেক্ট ভাবে ইউজ করে। না, আমি যদি অফলাইনে কোনো একটা অ্যাপ মানে অ্যাপ তৈরি করে আমি যদি ফন্টটা ইউজ করতে চাই, তখন সেক্ষেত্রে কি করণীয়টা কি হতে পারে? স্যার এই ফন্টটা তো এখানে ডিফল্ট ভাবে থাকে। সেক্ষেত্রে আপনাকে হচ্ছে ফন্ট ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ফন্ট পেজ তৈরি করে তার ভিতরে ফন্ট ফ্যামিলিকে বলে দিতে হবে, কোর্স বলতে হবে আর ফন্ট ফ্যামিলি বলে দিতে হবে। এখন সবাইকে মিউট করে দেন। ভাই গানটা অফ করে। গান বাজতেছে কার জানো, কার ইয়ার পাশে, ডেস্কটপের পাশে। আচ্ছা, ওইটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ফন্ট ফেস হচ্ছে আপনার ইউজ করতে হবে। ফন্ট ফেসটা এভাবে ইউজ করতে হয়, ধরেন আপনার একটা ফন্ট ডাউনলোড করলেন, তো একটা ফন্ট কিরকম ফন্টে থাকে, ধরেন যে something.ttf বা OTF এরকমই থাকে। হ্যাঁ, ফন্ট ডাউনলোড করলে আপনার ফন্টের ফাইলটা হয় TTF, মানে ওই ফাইলের ফরম্যাটটা হয় TTF। তো এরকম ফন্ট ফেস আছে, ফন্ট ফেস, ঠিক আছে। এই ফন্ট ফেসের ভেতরে ফন্ট ফ্যামিলি আর ফন্টের সোর্স এরকম উল্লেখ করা থাকে। ফন্ট ফ্যামিলি, ধরেন আপনি একটা ফন্ট ডাউনলোড করছেন, যে ফন্টের নাম হচ্ছে ধরেন ABCD ফন্ট, হ্যাঁ, আর এই ফাইলটার নাম হচ্ছে abcd.ttf। আপনি একটা ফন্ট ডাউনলোড করছেন যেটার নাম হচ্ছে abcd.ttf। তো এখন আপনি এই ফন্টটা আপনার এই যে এই ফাইলের এইখানে আছে, কোথাও ফন্ট নামে এখানে আছে। আপনি কি করছেন, আপনি ফন্ট ফ্যামিলিতে যে কোনো আপনার পছন্দের একটা নাম দিতে পারবেন, যেমন এবিসিডি নাম আছে, আমি এখানে এবিসিডি নাম দিলাম। আর ইউআরএল এর জায়গায় বলে দিতে হবে, মানে আমার ডিরেক্টরিতে থেকে আমাকে ওই ফাইলটাকে ধরাই দিতে হবে যে ফন্ট abcd.ttf। সাপোজ আমি এখানে ফন্ট নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে আমার এই ফন্টটা আছে আর কি। সো এখন যদি আমি এটা ইউজ করতে চাই, তাহলে আমি যেখানে ইউজ করব সেখানে আমার ফন্ট ফ্যামিলি
ABCD উল্লেখ করে দিলেই আমার ওইখানে ওই ফন্ট পাওয়া যাবে। এটা কি সবাই ক্লিয়ার যে ডাউনলোড করা ফন্ট কিভাবে ইউজ করতে হয়? স্যার ফন্টের নাম কি এবিসিডি থাকবে? না, ফন্টের নাম আপনি যেটা ডাউনলোড করবেন সেটা থাকবে, ফন্টের নাম তো আর ABCD থাকে না। ফন্ট আপনি যেটা ডাউনলোড করবেন সেটা থাকবে। এটা আপনাদের অবশ্য দেখানো যাবে। যেমন এই ক্ষেত্রে আমার না এইখানে তো কোনো কিছু দেখা যায় না ওইভাবে, সবকিছু এখানে হাইড থাকে, রিঅ্যাক্ট দিয়ে করা তো এখানে কোনো কিছুই দেখা যাবে না। তাহলে আপনারা কিভাবে দেখবেন? আচ্ছা, ওইটা আমি একদিন আপনাদেরকে দেখাই দিব, ফন্ট ডাউনলোড করে আপনাদেরকে দেখাই দিব, সমস্যা নেই। ওকে স্যার, সমস্যা নেই। ওইটা বেশি একটা কঠিন প্রসেস না, জাস্ট ওই একটা ফন্ট ফেসের কাজ। আচ্ছা, তো আমরা যদি চাই যে আমাদের হেডারের মধ্যে যত ফন্ট থাকবে সবগুলোতে আমরা এই ফন্ট ফ্যামিলি ইউজ করব, তাহলে এখনই আমরা বলে দিতে পারি, অথবা আমরা আরো ধরেন আমরা একবারে এ কে ধরে, মানে এই যে এ যে আছে এখানে এইটাকে ধরেও ওইখানে বলে দিতে পারি। সো ওগুলো করার দরকার নাই, জাস্ট এইখানে আমরা নরমালি এখানে আমরা এটা বলে দিব যে হ্যাঁ আমাদের হেডারে যত ফন্ট থাকবে বা যত লেখা থাকবে সব আমরা এই ফন্ট ফ্যামিলিতে চাচ্ছি। আর ফন্ট ফ্যামিলি চাইলেই তো হবে না, এর কত ওয়েট আপনি দিবেন সেটা বলে দিতে হবে। তো আমি চাইলাম 400 আর 500 আছে, আমি চাইলাম যে ফন্ট ওয়েট হবে 400ই হোক, কারণ আমরা 400 আর 500 আছে, আপনি যদি অন্য কোনোটা ইউজ করেন তাহলে কিন্তু কাজ হবে না। সো এখন দেখি, এখন আমাদের ফন্ট এই যে একটু চেঞ্জ হয়েছে, সো আমরা এখন এই লিস্টটাকে একটু ঠিক করি। সো আমাদের লিস্ট কোথায় আছে? হেডারের ভিতরে ইউএল। সো আমি এখন পর্যন্ত কোনো ক্লাস নেম দেই নাই, সো আমি সরাসরি ধরেই করতেছি। প্রথমে লিস্টের স্টাইলটা আমি বাদ দিই, লিস্টের স্টাইল হবে নান, মানে লিস্টের কোনো স্টাইল হবে না। গেল। এখন এই পাশে তো ফাঁকা কেন? কারণ ওর হচ্ছে কিছু ডিফল্ট প্যাডিং থাকে, ঠিক আছে? ওই ডিফল্ট প্যাডিং কে আমাদের আগে বাদ দিতে হবে, যে হ্যাঁ তোমার কোনো প্যাডিং দরকার নাই, তোমার যা আছে সব শূন্য করে থাকো, তাহলে ও এইখানে এই যে সব শূন্য করে থাকবে। ওকে, তাহলে ওর মার্জিনটাও আমরা শূন্য করে দিব। শেষ, একবারে মার্জিন প্যাডিং কিছুই নাই, একবারে সলিড একটা জিনিস। এরপর আমরা এই দুটোকে পাশাপাশি আনবো। সো ইউএল এবং ইমেজ পাশাপাশি আনতে চাই, তাহলে এদের প্যারেন্ট কি? হেডার। সো হেডারে আমাদের ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতে হবে। ডিসপ্লে ফ্লেক্স, তো দেখেন পাশাপাশি আসছে। সো পাশাপাশি আসলে তো হবে না, এই লিস্ট গুলো আবার এই এলআই গুলো পাশাপাশি আসতে হবে, রাইট? এই এলআই গুলা, সো এই এলআই গুলোর প্যারেন্ট কে? এলআই গুলোর প্যারেন্ট হচ্ছে ইউএল। সো আমাদেরকে ইউএল এর ভিতরে আবার ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, যাতে ওর চাইল্ড গুলো পাশাপাশি আসে। এই যে করছি। তো এখন ইমেজটাকে একটু ছোট করি, কারণ ইমেজটা হচ্ছে অনেক বড় বড় লাগতেছে। সো ইমেজের আমি হাইট 60 পিক্সেল দেই, উইথ ও অটো নিয়ে নেবে, মানে 60 পিক্সেল অনুসারে উইথ যত হয় তত নিয়ে নিবে। তো এখন আমাদের কি করণীয়? এই লিস্ট এবং এই লোগোটা মাঝামাঝি আসুক, মানে আমরা চাই যে এই লোগো এবং ইমেজ এই আমাদের হেডারের একবারে মিডল পয়েন্টে থাকুক। সো উপর নিচ থেকে মাঝামাঝি আনতে হইলে আমাদের অ্যালাইন আইটেমস সেন্টার করতে হয়। সো এখন দেখেন উপর নিচ থেকে মাঝামাঝি আমাদের চলে আসছে।
এবার আমাদের এই লিস্ট একবার এই পাশে নিয়ে আসতে হবে, লোগোটা থাকবে এই পাশে, লিস্ট থাকবে এই পাশে। সো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। সো দুইটা দুই পাশে চলে গেল, কিন্তু একবার স্ক্রিনের সাথে লেগে থাকলে সুন্দর দেখায় না। সো আমরা হেডারের দুই পাশে প্যাডিং দিব, যাতে উপর নিচে লাগবে না, দুই পাশে আমরা 100 পিক্সেল করে দেই, যাতে হচ্ছে দুই পাশ থেকে একটু চেপে চেপে আসে ব্যাপার, মানে হ্যাঁ এই যে এবার ঠিক আছে। কিন্তু হেডারে যদি আমি প্যাডিং দেই তাহলে হেডারের উইডথটা কিন্তু বাইরে যায়, ঠিক আছে, হেডারের উইডথটা মানে বেড়ে যাইতে পারে। সো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এটার বক্স সাইজিং বর্ডার বক্স দিব। বর্ডার বক্স দিব যাতে আমাদের প্যাডিং এর জন্য যদি বেড়েও যায় তার সাথে কোনো প্রবলেম না হয়। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি হয়েছে। তো এখন আমি জাস্ট এটাকে একটু সুন্দর করবো এই জিনিসগুলোকে। তো প্রথমে আমার এই নিচ থেকে আন্ডারলাইন গুলো সরাইতে হবে। সো আমাদের যে এলআই আছে তার ভিতরে যে এ আছে, আমি এ কে একা ধরলেও হয়তো আমি একটু স্পেসিফিক ভাবে ধরলাম। এখানে আমি বলে দিব যে আমাদের টেক্সট ডেকোরেশন থাকবে না। তারপর আর কি দেয়া যায়, এখানে আমরা কালার তো ব্ল্যাকই থাকে নরমালি। আমরা আর যেটা দিতে পারি সেটা হচ্ছে যে ফন্ট সাইজ বাড়াই দিতে পারি 18 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস সব বড় হাতের হোক। আবার লিস্ট গুলো আমি চাই যে লিস্ট গুলা সবাই কি করুক, তার বাম দিকে একটু করে জায়গা নেই। সো মার্জিন লেফট আমি 30 পিক্সেল দিতে পারি। সো অনেকটাই হয়েছে, এখন এটার কালারটা আমরা ব্ল্যাক করে দিই। সো কালারটা ব্ল্যাক করে দিলাম। এখন হচ্ছে আমাদের এই যে হয়ে গেছে, এইটা একটা নরমাল একটা নেভিগেশন বার আমরা বলতে পারবো। সো এখন বলেন এই পর্যন্ত কে কে বুঝেন নাই? স্যার ওই লিস্ট এ ধরলাম কেন? লিস্ট এ না ধরে আমরা শুধুমাত্র এও ধরতে পারতাম, কোনো সমস্যা ছিল না। তবে সিএসএস এ বেটার কোনটা, মানে ভালো কোনটা, ভালো প্র্যাকটিস কোনটা, আপনি যত স্পেসিফিক ভাবে ধরতে পারবেন। যেমন আমি যদি এই ইউএলটা একা ধরছি, বা এই ইউএলটা কিন্তু হেডারের ভেতরে আছে, এই হেডারের ভেতরে আছে। আমি যদি এই ইউএল এর সামনে বলে দিতে পারতাম যে হ্যাঁ তুমি হেডার আগে ধরবা তারপর ইউএল কে ধরবা, তাহলে এটা আরো ভালো হইতো। ঠিক আছে, দেখেন কোনো চেঞ্জ কিন্তু হবে না। বাট আপনারা চাইলে সিঙ্গেল ভাবেও ধরতে পারেন, চাইলে একটু স্পেসিফিক ভাবেও ধরতে পারেন। তো যখন প্রফেশনাল কাজ করবেন তখন এরকম ধরে ধরে কাজ করতে হবে যে হেডারের ভিতরে ইউএল, কারণ আপনার অনেকগুলো ইউএল থাকতে পারে একটা কোডে। আপনি কার ইউএল নিয়ে কাজ করতেছেন এটা তো আপনি পরে বুঝবেন না। সেখানে আমি একটু বেশি করে স্পেসিফিক করে দেই হেডার ইউএল এলআই, যে হেডার ইউএল এলআই, আর এইখানে হবে হেডার ইউএল এলআই এ। তাহলে এই যে এইটা হবে সবচেয়ে আরো বেশি ভালো হবে। ঠিক আছে, এই যে কারণ পরে যদি আপনি কখনো ইউএল কে কোনো চেঞ্জও করতে চান, যেমন আমি পরে ইউএল এর মার্জিন টপ আমি 50 পিক্সেল দিলাম, তাহলে দেখেন এই ইউএল এ কোনো ইফেক্ট ফেলতেছে না। কেন? কারণ হচ্ছে আমি এই ইউএলটা বেশি স্পেসিফিক এই ইউএল এর চেয়ে। আমি যদি পরে যদি আমার কোনো কারণে কোডে কোনো চেঞ্জও আসে, আমার যেটা উদ্দেশ্য করে আমি ডিজাইন করছি সেটা ফিক্স থাকবে। ঠিক আছে, এজন্য একটু স্পেসিফিক করে বলে দেওয়াটা ভালো। তো সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার হয়ে থাকলে আমি সুডো ক্লাসটা এখন বোঝাবো। সুডো ক্লাস সবার কোনো আইডিয়া আছে?
না আচ্ছা, আইডিয়া নাই, সমস্যা নাই। সুডো ক্লাস হচ্ছে হেল্পার ক্লাস, মানে আপনি একটা হেল্পিং একটা অংশ নেবেন। যেমন এই যে এইখানে আমরা চাইলে এই সুডো ক্লাসটা HTML থেকেও নেওয়া যাবে, আবার CSS থেকেও নেওয়া যাবে। তবে HTML থেকে যেটা হেল্পার ক্লাস নেওয়া হয় সেটা পজিশনিং এর মাধ্যমে বলে দিতে হয়, আর CSS এর মাধ্যমে নেওয়া হলে ডাবল ডটের মাধ্যমে বলতে হয়। আমরা ডাবল ডটের মাধ্যমে আগে করি। তো আমরা একটা জিনিস এখন চাই, সেটা হচ্ছে আমাদের এই জিনিসগুলোর উপর মাউস নিয়ে যাতে এগুলোর একটা ডিজাইন, একটা চেঞ্জ আসে, এইটা আমরা চাই। সো এইটা আমরা কিভাবে করতে পারি? প্রথমত হভার করলে যে ডিজাইনটা আসবে সেইটা আমাদেরকে আগে করে একটু দেখতে হবে যে আসলে কিরকম হইতেছে। সো এই হচ্ছে আমাদের হেডার ইউএল এ। তো আমি এই নিচ থেকে শুরু করি। আমি এতে একটা ব্যাকগ্রাউন্ড দেই, ক্রিমসন। ওকে, সো আমি এটা একটা কালার দেই। সো আমি যখন এই নতুন করে কালার দিব তখন কিন্তু আগের কালারটা কিন্তু দেখেন থাকবে না, নতুন কালারটা অ্যাপ্লাই হবে। এটা কিন্তু আমি জাস্ট দেখার জন্য লিখতেছি, এটা কিন্তু থাকবে না কোড, এটা আমরা হভারে নিয়ে যাব। আর খুব আটোসাটো হয়ে আছে, তাই না? সো আমরা একটু প্যাডিং ইউজ করব এখানে। সো আমি প্যাডিং আমি উপরে নিচে 5 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল অ্যাপ্লাই করব। এখন আগের চেয়ে বেটার। সো এখন কি করতে পারি? এখন আমরা হচ্ছে এটা বর্ডার রেডিয়াস দিতে পারি। বর্ডার রেডিয়াস হালকা দিবেন, বর্ডার রেডিয়াস আবার খুব ঘন বেশি দিবেন না, তাহলে সুন্দর লাগে না। এই যে এটা খুব স্মার্ট লাগতেছে। এইটুকু আমরা চাই যে হভার করলে এরকম হোক। সো এইটুকু আমরা কেটে নিব। যখন অনেক এক্সপার্ট হয়ে যাবেন তখন এরকম দেখা লাগবে না, তখন সরাসরি করবেন। সো হভার কিভাবে করতে হয় এখন দেখেন কিভাবে আছে। এই যে এখন কিন্তু নরমালি এই যে এরকম আছে, ঠিক আছে? সো প্যাডিংটা রাখতে হবে আমাদের, প্যাডিংটা না রাখলে হবে না। এই প্যাডিংটা বাদে এই ব্যাকগ্রাউন্ড কালার এবং কালার এই দুইটা উঠে নিলেই তো আমার হয়ে যেতেছে, বাদ বাকি সব থাকুক। হ্যাঁ, এই যে এরকম থাকুক। সো এখন আমি চাই যে এই এতে যদি আমি হভার করি, সো হেডার ULLIA হভার যদি করতে চাই তাহলে কি করতে হবে? একটা কোলন দিতে হবে, তারপর লিখতে হবে হভার। মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না, একসাথে মিলিয়ে লিখতে হবে। যদি আপনি ডাবল কোলন দেন তাও সমস্যা নাই। এই হভারের মধ্যে আমরা চাই যে ওর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হোক, আর আগে যে কালারটা ছিল সেটা চেঞ্জ হয়ে হোয়াইট হোক। সো এখন যদি আচ্ছা এটা ডাবল না, আচ্ছা হভারে ডাবল না, এটা হচ্ছে আফটার বা বিফোরে ডাবল। সো একটা কোলন দিবেন হভারে। সো এখন যদি আমরা এখানে হভার করি তাহলে আমাদের ওই ডিজাইনটা পাচ্ছে, ঠিক আছে? সো একটা জিনিস আপনারা বুঝলেন যে স্পেসিং এর যে কোনো কিছু কখনোই হভারে দেওয়া যাবে না। যেমন একটা জিনিস আমি দেখাই, যদি আমি হভারে দিতাম কি হইতো? ঠিক আছে, দেখেন আমি এইখানে হভার করতেছি, এই দুইটাও চেপে যাইতেছে, এটা কিন্তু সুন্দর ডিজাইন না। আপনি যেটাতে হভার করবেন শুধুমাত্র ওইটাই চেঞ্জ হওয়াটাই ভালো, বাদ বাকি যেগুলো আছে সেগুলা চেঞ্জ হওয়াটা অ্যাপ্রোপ্রিয়েট না। সো স্পেসিং এর সবকিছু আপনি হভারের বাইরে রাখবেন, হভারে দিবেন না। হভারে দিবেন শুধুমাত্র কালার, জাস্ট একটা মিনিট একটু ওয়েট করেন, আমি একটু আসতেছি। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে প্যাডিং হভারে বাইরে রাখতে হয় স্পেসিং গুলা, আর এগুলো হচ্ছে আমরা এই যে জাস্ট কালার চেঞ্জ করা, এগুলো আমরা ভেতরে রাখলাম। আচ্ছা, দুর্যোগ হচ্ছে অনেক জায়গাতে, ঢাকার দিকে হচ্ছে না যদিও। হ্যাঁ, এই যে দেখেন এখন আমাদের এই যে এইখানে হচ্ছে আমাদের হভারটা অ্যাপ্লাই হয়ে গেল। সেই এইভাবে আপনারা হভার দেবেন। এখন হভার করতে গিয়ে আরো কিছু জিনিস আছে, যেমন মাউস নিতেছি সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। সো এই সাথে সাথে যাতে না হয় সেজন্য যেটা অরিজিনাল স্টেট, হভার স্টেট নাই, এইটা হচ্ছে আমাদের অরিজিনাল স্টেট। এই স্টেটে একটা ট্রানজিশন দিবেন। ট্রানজিশনের কাজ হচ্ছে ওর এই সিএসএস এ যাই চেঞ্জ হোক না কেন সেটাও সময় নিয়ে চেঞ্জ করাবে।
আমি 0.5 সেকেন্ড দিলাম। ট্রানজিশনের অর্থ হচ্ছে এই ট্রানজিশনের এইখানে যত প্রপার্টিস আছে যদি কোনো কিছু ভবিষ্যতে চেঞ্জ হয় কোনো কারণে, তাহলে ও এই 0.5 সেকেন্ড সময় নিয়ে ও চেঞ্জ করাবে। বাই ডিফল্ট এইখানে কোনো কিছু দিতে হয় না, বাট আপনি যদি চান যে না আমি শুধুমাত্র প্যাডিং চেঞ্জ করলে আমি ট্রানজিশনটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে এখানে আবার প্যাডিং লিখে দিতে হয়, ঠিক আছে। বাট আপনি যদি চান যে সবগুলোর জন্য হোক, তাহলে আর এখানে কিন্তু কোনো কিছু লিখতে হবে না, জাস্ট এখানে টাইমটা লিখে দিবেন, সবগুলোর জন্য হবে। সো এখন আমরা যদি যাই, দেখেন এখন কিন্তু একটু অ্যানিমেট হয়ে হচ্ছে আপনার হবারটা হচ্ছে, আগের মতো হঠাৎ করে হচ্ছে না। সো এইটা হচ্ছে আপনার হবার ইফেক্ট। এরপর আসে হচ্ছে আফটার বিফোর। আফটার বিফোর কি? আফটার বিফোর হচ্ছে আমরা যদি ধরেন এই যে আমাদের এর ভেতরে যদি আমরা অন্য কোন একটা ডিভ নিতাম বা কিছু একটা নিতাম, সেটাকে তো আমরা ইউজ করতে পারতাম, রাইট? সেটা আমরা হাইট দিতে পারতাম, উইথ দিতে পারতাম। তবে এইটা হচ্ছে আমাদের না হইলেও হবে, মানে এইটা আমাদের প্রয়োজন নাই। এটা আমরা আফটার বিফোর দিয়ে করতে পারবো। যেমন আমি এখানে একটা ডিভ নেই, ডিভের নাম আমি এখানে দেই হচ্ছে ক্লাস, আমি এখানে নাম দিলাম যে সাপোজ বক্স, ছোট একটা বক্স আমি নিলাম এখানে। সো আমি এখন এই বক্সে যদি ডিজাইন করতে চাই তাহলে কি করব? অবশ্যই আমি এই এটাকে ধরবো। সো আমি অত বেশি স্পেসিফিক না করে আমি জাস্ট এটাকে ধরলাম, ধরে আমি এখানে তারপর লিখলাম যে ডট বক্স। এরপর আমি এটা ডিজাইন করতে পারি যে হাইট 10 পিক্সেল, উইথ 10 পিক্সেল, আর আমি দিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার রেড সাপোজ। সো কি হবে এটা? দেখেন এই যে এখানে আসছে, ঠিক আছে, ওই যে এখানে আসছে আপনার ওই ছোট ডিপটা, রাইট? সো আপনি এটাকে কি করতে পারেন, এখন ধরেন এই সেম জিনিসটা আমি কিন্তু এইটা না করেও পারবো, এইটা আমি না দিয়েও পারবো। কিভাবে? জাস্ট আমাকে এই যে এলআই এইটার এর পরে জাস্ট এই কোলন দিয়ে একটা আফটার নিতে হবে। আফটার নেন বা বিফোর নেন একই কাজ করে এটা। তো এখন আমি দেখেন একটা আফটার নিলাম, হাইট উইথ ব্যাকগ্রাউন্ড কালার সবই দিলাম। তো এইটা কিন্তু এখানে আসবে না। কেন আসবে না? কারণ আফটার বা বিফোরের একটা কন্টেন্ট দিতে হয়। আপনি একটা কন্টেন্ট দেন ব্ল্যাঙ্ক, মানে একটা ফাঁকা কন্টেন্ট, কিছুই নাই, একটা ফাঁকা কন্টেন্ট দেন, এখন আসবে না। সো এখন এই যে আসলো না, এইটার জন্য আপনাকে পজিশনিং করতে হবে, যেটা হচ্ছে আমাদের এইখানে করতে হইতো না। বাট এই পজিশনিং এর পাওয়ারটা একটু বেশি, মানে পজিশনিং এর মাধ্যমে আপনি যে কোনো কিছু করতে পারবেন, মানে একটা এলিমেন্ট তার প্যারেন্টের ভিতরের কোন জায়গায় থাকবে সেটা আপনি উল্লেখ করে দিতে পারবেন। আমি এই জায়গায় আসতেছি, তার আগে হচ্ছে আমরা পজিশনটা আগে শিখবো, তারপর ওইটা আবার এখানে আমরা অ্যাপ্লাই করব। সেটা এই পর্যন্তই থাক, এইটা আমরা এই পর্যন্তই রাখি। সো আমরা এখন পজিশনটাকে শিখে নিই। পজিশন একটু কমপ্লেক্স আছে, মনোযোগ দিয়ে দেখেন, বুঝতে অসুবিধা হবে না। পজিশন আমরা তিন ধরনের পজিশন শিখবো, একটা হচ্ছে ফিক্সড, একটা হচ্ছে অ্যাবসলিউট, একটা হচ্ছে রিলেটিভ। এই তিন ধরনের পজিশনিং আমরা শিখবো। সো প্রথমে আমি ফিক্সড পজিশনে আসি। ফিক্সড ওয়ার্ড শুনেই বুঝতে পারতেছেন যে আচ্ছা এইটা যার উপরে অ্যাপ্লাই করা হবে সে হয়তো নড়াচড়া করবে না, সে হয়তো ফিক্স থাকবে। হ্যাঁ, অনেকটা সেইরকমই। আমরা ফিক্স যদি কোনো কিছুকে করি তাহলে সেটা ফিক্সই থাকে, সেটা নড়াচড়া করে না। নড়াচড়া করবে কেন? প্রশ্ন হচ্ছে এটা। যদি আপনি স্ক্রল করেন তাহলে নড়াচড়া করবে। সাপোজ আমি একটা বক্স নিলাম, আর এই বক্সের আমি একটা ডিজাইন করি, ডট বক্স। স্যার এখানে সেকেন্ড ব্র্যাকেট গুলো কি অটো আসে নাকি দিতে হয়? না, আমি সেকেন্ড ব্র্যাকেট দেই, অটো তো আসে না, আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। আচ্ছা, এই যে আমরা একটা বক্স নিলাম, তো এর একটা মার্জিন দেই যাতে হচ্ছে একটু আলাদা করা যায় সবগুলোর সাথে, নাহলে আবার লেগে লেগে যাবে। তো আমি এখানে অনেকগুলো বক্স নিব কারণ আমাকে একটু স্ক্রোল করে দেখাইতে হবে। সো অনেকগুলো বক্স নিলাম, দেখেন আমি কিন্তু এখন স্ক্রোল করতে পারতেছি, রাইট?
এখন আমি এখানে আরেকটা বক্স নিব, যে কোনো জায়গায় নিতে পারেন। এটা এখানে আমি একটা মিনি বক্স নিলাম। এই মিনি বক্সটাকে আমি একটু ডিজাইন করব এখানে। মিনি বক্স আমি নরমালি এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, তারপরে ভেতরে গিয়ে আবার লিখতে হয় আর কি। তো আমি মিনি বক্সের হাইট দিলাম 50 পিক্সেল, উইডথ দিলাম 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কি, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম হচ্ছে ধরেন সাইনে দিলাম। এই তো আসছে, তাই না? এখন এটা কিন্তু নরমালি যেখানে মানে আমরা রাখছি সেইখানে আসছে। এখন আপনি এটা কাজ করবেন, এখন এটার পজিশনিংটা বলে দিবেন যে হ্যাঁ তোমার পজিশনিংটা হবে ফিক্সড। যদি বলে দেন তাইলে ও যে জায়গায়, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া মানে এখানে বৃষ্টি হইতেছে তো নেটে প্রবলেম, অনেক ঠিক মতো বুঝতেছি না। এখন ড্রাইভের যে ভিডিওটা ওইটা কি ডাউনলোড দেওয়া যাবে না অ্যাক্সেস পারমিশন যাবে? না, আমার তো কোনো ভিডিওতে কখনোই অ্যাক্সেস পারমিশন চায় না। প্রতিদিন তো ডাউনলোড দেই। না আমি কখনো দেই না, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ আপনার এই জন্য। ডিভাইসে একটা গুগল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে, তারপর যদি আপনি আমার লিংকে ক্লিক করেন তাইলে দেখবেন আপনার ভিডিওতে নিয়ে গেছে। জি 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 ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, তো দেখেন ওইটা কিন্তু ফিক্সড আছে, সেটা কিন্তু ওই জায়গাতেই আছে, ঠিক আছে? আমরা যে জায়গায় রাখছিলাম সেই জায়গাতেই আছে। বাট এখন যদি দেখেন স্ক্রল করি, ওইটা কিন্তু আর নড়তেছে না, ওইটা নড়বে না, ওইটা ওর জায়গাতে একবারে ফিক্স। সো এখন আমরা যদি চাই এটারে আমরা ঘুরাইতে পারবো। এটা কোথায় আছে? বডির ভিতরে না, মানে এটার প্যারেন্ট কে? বডি। সো আমরা যদি বলে দেই, মানে এখন আবার এখানে পজিশনিং করে দেয়া যায়। পজিশনিং করতে হয় কিভাবে? চারটা পজিশনিং আছে, টপ, লেফট, বটম, রাইট। আমরা যদি বলে দেই যে তুমি টপ থেকে 100 পিক্সেল দূরে থাকবা, আর তুমি ডান দিক থেকে 100 মানে 50 পিক্সেল দূরে থাকবা, তাহলে ও কই যাবে? দেখেন দেখেন, টপ থেকে 100 আর ডান দিক থেকে 50। আমরা একটু চেঞ্জ করে দিই, না তুমি তুমি বটম থেকে হচ্ছে তুমি 50 পিক্সেল দূরে থাকো, আর ডান দিক থেকে 50 পিক্সেল দূরে থাকো, তাহলে ও কই যাবে? এই যে বটম থেকে 50, ডান দিক থেকে 50। দেখছেন, আপনি যত স্ক্রল করেন না কেন কিন্তু ওর জায়গাতেই থাকবে। এটা হচ্ছে ফিক্সড পজিশনিং। সো ফিক্সড পজিশনিং সবাই ক্লিয়ার? ফিক্স। জি আচ্ছা ভাইয়া, ছোট বক্সটার কাজ কি? ছোট বক্সটার কাজ হচ্ছে অনেক ধরনের কাজ থাকতে পারে। যেমন কোন কোন ওয়েবসাইটে গেলে দেখবেন সবার নিচে যদি আসেন তখন দেখবেন কি এখানে একটা বাটন থাকে, এই বাটনে ক্লিক করলে দেখবেন অটোমেটিক উপরে নিয়ে যায়। আবার দেখবেন যে আপনি স্ক্রল করতেছেন, হেডার নড়তেছে না, হেডারের জায়গায় আছে। আপনি স্ক্রল করতেছেন, দেখবেন হেডার এই জায়গাতেই আছে। যত নিচে নামেন দেখবেন হেডার এই জায়গাতে আছে। দেখেন না কেউ? জি কেউ দেখছেন এরকম? এরকম কিন্তু থাকে। তো তখন কি করে তারা? কিন্তু হেডারটাকে ফিক্স করে রাখে, যেটা হচ্ছে আমরাও চাইলে রাখতে পারি। এটা আমরা যদি হেডারের পজিশন ফিক্স করে দেই, তাহলে হচ্ছে এটার আবার উইথ দিতে হবে, এটার হাইট উইথ আবার বলে দিতে হবে, না হলে আবার এর কথা শোনেন। উইথ 100%, টপে উঠাইতে হবে, টপ 0। এই যে এখন দেখেন স্ক্রল করি ও নড়বে না। এটা অনেক ওয়েবসাইট এরকম থাকে, ঠিক আছে? সো বেসিকটা শিখে রাখেন, যখন ব্যবহার করার সময় আসবে তখন আপনার এমনিতেই মনে পড়বে যে এটাতে এইভাবে করা যায়। আচ্ছা, ফিক্স পজিশন যদি আমরা বুঝে থাকি, তাহলে এবার আমরা রিলেটিভ আর অ্যাবসলিউটে যাব। সো রিলেটিভ অ্যাবসলিউটের জন্য আমরা এগুলা করলাম না। আচ্ছা, রিলেটিভ এবং অ্যাবসলিউট এই জাতীয় কাজের জন্য অবশ্যই প্যারেন্ট চাইল্ডের একটা ব্যাপার স্যাপার থাকতে হবে, মানে এখানে প্যারেন্ট চাইল্ডের একটা সম্পর্ক থাকতে হবে। সো আমরা এই মিনি বক্সটাকে বড় বক্সের ভেতরে রাখি। এই যে মিনি বক্সটাকে আমরা বড় বক্সের ভেতরে রাখি। সো নরমালি যেরকম আসার কথা সেরকমই আসছে। এখন একটা জিনিস এখন থেকে মনে রাখেন, সেটা হচ্ছে অ্যাবসলিউট যদি আপনি করেন কোন একটা
এলিমেন্টকে, তাহলে আপনি ওই এলিমেন্টকে যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারবেন। ওকে, যেহেতু আমরা এই থিওরিটা শিখলাম, সো আমরা মিনি বক্সকে এখন আমি ওর প্যারেন্টের ভিতর যেখানে ইচ্ছে সেখানে রাখতে চাইবো। সো পজিশন অ্যাবসলিউট ফাইন, ওকে আমি ওর আমাদের বক্সের ভেতরের বটম থেকে 20 পিক্সেল দূরে রাখতে চাই, আর ডান দিক থেকে 20 পিক্সেল দূরে রাখতে চাই। বেশ ভালো। সো কিন্তু সমস্যা হচ্ছে কি, এই মিনি বক্স ওর প্যারেন্টের কথা শুনবে না, বুঝতে পারছেন? মানে ও এই মিনি বক্স ও বক্সকে প্যারেন্ট হিসেবে মানবেই না, ও প্যারেন্ট হিসেবে মানবে বডিকে। দেখেন এই যে বডির আপনার বটম রাইটে চলে গেছে, বাট ওর কিন্তু যার কথা ছিল ওর প্যারেন্টের বটম রাইটে। এই যে কথা শোনে না, কথা শোনানোর জন্য প্যারেন্টকে আবার পজিশন রিলেটিভ করতে হয়। এই যে রিলেটিভ শেষ, যদি রিলেটিভ করে নেন তাহলে দেখবেন কি এই যে খুব ভালোভাবে এই কথা শুনছে আর কি। এই হচ্ছে রিলেটিভের কাজ। রিলেটিভের কাজই হচ্ছে অ্যাবসলিউটলি কথা শোনানো, আর অ্যাবসলিউটের কাজ হচ্ছে ফ্রিলি ঘোরাফেরা করা, আর ফিক্সডের কাজ হচ্ছে ও ফ্রিলি ঘোরাফেরা করবে কিন্তু আর নড়াচড়া করবে না। এখন এই তিনটা জিনিস ক্লিয়ার? স্যার অ্যাবসলিউট এবং রিলেটিভের একটা এক্সাম্পল কি দেওয়া যাবে? যেমন ফিক্স পজিশনে আমরা একটা এক্সাম্পল পেলাম। আচ্ছা হ্যাঁ, অ্যাবসলিউট এবং রিলেটিভের মানে এক্সাম্পল তো আমি তো এক্সাম্পল দিয়েই দিলাম। এখন বলেন যে না, এক্সাম্পল মানে আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা বা কোথায় ব্যবহার করতে পারি এটা? আচ্ছা, মানে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে কিভাবে এটা ব্যবহার করা যেতে পারে? জি জি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওয়েব ডিজাইনের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাইতে পারে। যেমন আমি এখানে আমি বলছিলাম যে আপনাদের হচ্ছে এই পজিশনিংটা শেখানোর পর এখানে একটা জিনিস দেখাবো। আচ্ছা, আমি চাই যে আমি যখন এখানে হভার করব, আচ্ছা আমি এটা চাই না, আমি চাই যে এই হোমের পাশে সবগুলা লিংকের পাশে একটা ছোট্ট একটা দাগের মতো থাকুক, ছোট্ট একটা দাগ এটা থাকুক, অথবা অথবা ছোট্ট একটা আইকন এরকমও হতে পারে, ছোট্ট একটা সার্কেল থাকুক বা ছোট্ট একটা স্কয়ার থাকুক, মানে কিছু একটা থাকুক এগুলোর পাশে পাশে। এইটা আমি চাই। সো এইটা আমি চাইতে গেলে কি করতে হবে, আমাদের সেই রিলেটিভ এবং অ্যাবসলিউটের ব্যবহারটা করে এবং আফটার বিফোরের ব্যবহার করে আমরা এটা দেখব। ওকে, সো এই হচ্ছে আমার এ, এই যে আমাদের এ ছিল, এই যে আমাদের এ। সো আমরা এখন এই এ এর একটা আফটার বিফোর নিব, এটার এল-আই-এ এর একটা আফটার নেই। আফটার নেওয়ার পর আফটার বিফোরে অলওয়েজ কন্টেন্টকে আগে শূন্য করবেন, মানে নাল করবেন। তারপর এর পজিশনকে অ্যাবসলিউট করবেন, অ্যাবসলিউট কথা শুনবে না, সেজন্য প্যারেন্ট মানে আফটারের প্যারেন্টকে এ, এ কে আবার পজিশন রিলেটিভ করতে হবে। করলেন, এরপর এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, আবার এর খুঁজে পাবেন না। ব্যাকগ্রাউন্ড কালার আমি ক্রিমসনই দিলাম। আর হচ্ছে আর কি করবেন, একটা পজিশনিং বলে দেন, নাহলে তো ওরা খুঁজে পাবেন না। যেমন টপ 0, আপাতত 0 0 করি, পরে আমরা প্লেস করব লেফট 0। বেশ ভালো। স্যার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে হবে, না হলে ওই হেডারে যে হুভার করলে তো স্যার একই ক্রিমসনই আসবে, তো কালার একটু বুঝে যাবে। আমি 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 দেখাচ্ছি, সমস্যা নেই। সো একটা একটা হাইট উইডথ দেই, দেখেন আফটার যেহেতু এ এর চাইল্ড, সো আমি যদি ওর হাইট যদি আমি 100% দেই তাহলে ওই এ এর 100% পাবে, বুঝতে পারছেন? আর উইথ আমরা দিলাম হচ্ছে ধরেন 5 পিক্সেলই দিলাম। সো এখন দেখি কিভাবে আসে। দেখেন প্রত্যেকটা মেনুর পাশে আমার ওইগুলো আসছে, বুঝতে পারছি? সো এখন আমি এটা একটু চেঞ্জ করি, কারণ কি চেঞ্জ করবো, কারণ এটা অনেক লম্বা, সুন্দর লাগতেছে না। সো আমরা চেঞ্জ করব এইটা, সেটা হচ্ছে যে এটা একটু মানে একটু ছোট হবে, মানে লম্বা একটু কমবে। সো আমরা হাইট আমরা এখানে 100% না দিয়ে এটা 50% দিই। 50% দিলে তো এটা একটু উপরে চলে যায়। সো এটা একটু টপ থেকে আবার নামাইতে হবে। সো এই টপ থেকে নামানোর কাজটা আমরা ইনস্পেক্ট এলিমেন্টে করব, তাহলে আমাদের এখান থেকে দেখে দেখে কাজ করতে সুবিধা হবে। সো এই হচ্ছে আমি আফটারটাকে ধরছি, আমি এখন টপ থেকে আস্তে আস্তে নামাবো আর কি। চোখের আন্দাজে নামাবেন, কোনো সমস্যা নেই, যে এইটুকু নামাইলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর আমি লেফট থেকে একটু হালকা একটু সরাবো, একটু কাছাকাছি আনবো।
ওকে ফাইন। সো এই তিনটা জিনিস যেহেতু আমরা চেঞ্জ করছি, এই তিনটা জিনিস আমরা এখান থেকে কপি করে এখানে নিয়ে আমরা রাখতে পারি, কোনো সমস্যা নাই। ওকে ফাইন। সো এখন আমরা চাচ্ছি যে আমরা যখন হভার করব তখন আবার ওই যে আফটারের কালারটা চেঞ্জ হয়ে এই যে এটার কালার আসুক, মানে আমাদের হেডারের কালারটা চলে আসুক। তাহলে কি করব, আমরা আরেকটা নিব, যে আমরা কমান্ড হবে এরকম যে হেডারের ইউএল এর এলআই এর এতে যখন আমরা হভার করব তখন আফটারের কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, সায়ান হবে। ঠিক আছে, এখন দেখেন, এখন কি ব্যাপারটা ক্লিয়ার যে আফটার বিফোর পজিশনিং সব ইউজ করে আমরা কি কি করতে পারি? সবাই কি ক্লিয়ার? এটা আফটার দেখলাম, বিফোরটা সেম সেম সেম, আমি যদি এখানে বিফোর দিতাম একই জিনিস হইতো। দেখেন সেম ইউজ, কোনো চেঞ্জ হইতো না। বাট জিনিসটা বুঝছেন নাকি সেটাকে বলেন, যে হ্যাঁ আমি আফটার বিফোর এর কাজ বুঝছি। জি স্যার, বুঝতে পারছি। স্যার আফটার আফটার দিলে সেটা পরে যাওয়ার কথা ছিল না, মানে অর্থগত দিক দিয়ে। অর্থগত দিক দিয়ে পরে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে ওর এই লজিক মানে না। আফটার বিফোর আপনি যেখানে ইচ্ছে সেখানেই বসাইতে পারেন। আচ্ছা ঠিক আছে, এখানে এই লজিক ওরা মানে না। স্যার, ও এক্ষেত্রে ওভারফ্লো হওয়ার কোনো মানে সম্ভাবনা থাকে না কোনো কন্টেন্টের? ওভারফ্লো হইতে পারে আপনি যদি হাইট অনেক বাড়ায় দেন, যেমন আমি যদি এটার হাইট আমি 49% না দিয়ে আমি 120% দিই, তাহলে তো ওভারফ্লো হবে, তাহলে যে ওভারফ্লো হইতেছে। তো এই ওভারফ্লোটাও সিস্টেম করা যাবে। যেমন আপনি যদি কমান্ড দিয়ে দেন, যেমন এটার হাইট ওভারফ্লো হইতেছে, তো আপনি এতে বলে দিলেন যে আমার ওভারফ্লো সব হিডেন হবে, তাহলে ওর ওভারফ্লো হইলেও লাভ নাই। হিডেন কাজ করতেছে না। একটু দাঁড়ান। মিউট তো কাউরে করে রাখা যায় না, সমস্যা হচ্ছে এখানে, কাউরে করে রাখা যায় না। আচ্ছা, সামহাও এটা ইয়া হইতেছে না, ওভারফ্লোটা হিডেন হইতেছে না, বাট এটা ওভারফ্লোটা হিডেন করা যায়। যাই হোক, ওভারফ্লো নিয়ে টপিক আমরা পরে দেখতে পারবো। ঠিক আছে স্যার, ওকে। আচ্ছা, সো আমরা সুডো ক্লাস বুঝলাম, আফটার বিফোর বুঝছি, পজিশনিংটাও বুঝছি, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু দেখেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ আর কি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ আসলে মানে একটা ইমেজ ব্যাকগ্রাউন্ডে থাকবে, আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারি, চাইলে ইমেজও দিতে পারি। ওই ইমেজটা কিন্তু কোনো এলিমেন্ট না, এটা হচ্ছে যে কোনো একটা এলিমেন্টের আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি জিনিসটাকে সেট করতে যাচ্ছেন। সো ধরেন আমি এই বক্সের ভিতরে রাখি, সমস্যা নাই, এই বক্সের আমি হাইট 500 পিক্সেল করি আর উইথ 80% করে দিই।
তো এইটা হবে। So আমি ব্যাকগ্রাউন্ড কালারটা বাদ দিই, আমাদের তো কালার লাগতেছে না, সো কালারটা আমি বাদ দিয়ে একটা বর্ডার দিই। So এরকম আসলে তো আমরা যদি চাই যে এখানে একটা ইমেজ নিয়ে আসতে, সো আমাদের একটা ইমেজ আগে আমাদের এইখানে নিয়ে আসতে হবে। সো আমি কোনটা নিব? 40 KB ফরম্যাট। সো আমি এই ইমেজটাই দেখি এখানে আনা যায় কিনা। আচ্ছা, তো আমাদের এখন একটা ইমেজ দেখান। যদি এই বক্সে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ আনতে চাই তাহলে সিম্পলি ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখতে হবে, ইমেজ। তারপরে আমরা HTML লিখতাম সোর্স, এখানে লিখতে হবে URL। এরপরে আপনি চাইলে কোটেশন দিতে পারেন, কোটেশন নাও দিতে পারেন, আমি হচ্ছে কোটেশন দেই অলওয়েজ। তারপর আমাকে ইমেজ ফোল্ডারটাকে ধরে তার ভিতরে স্পেসিক্সটাকে ধরতে হবে। এখন সমস্যা হচ্ছে যে এইটা ঠিকঠাকভাবে আসবে না। আচ্ছা, ঠিকঠাকভাবে দেখে আসছে, ঠিকঠাকভাবে যাতে না আসে সেই ব্যবস্থা করি। এরকম আসছে, ধরেন আপনার ডিপ্ট হচ্ছে এরকম, আপনার আসছে এরকম। সো এইটা তো অ্যাপ্রোপ্রিয়েট হইলো না, কারণ আমাদের যা ইমেজ সেটা তো আর এরকম না। আমাদের ইমেজটা হচ্ছে অনেক সুন্দর একটা ইমেজ, দেখে তো ইমেজটা, এই যে এইটা হচ্ছে আমাদের ইমেজ। এই হচ্ছে আমাদের ইমেজ। তো আমাদের এত সুন্দর একটা ইমেজ এভাবে কেন আসলো? আচ্ছা, এটা আসার প্রধান কারণ হচ্ছে ডাইমেনশন। আমাদের বক্সের ডাইমেনশন কত? 400/60%। স্ক্রিন অনুযায়ী কত? 404/915। বাট ইমেজের ডাইমেনশন কত? 1280/853। তো ডাইমেনশন তো ইমেজের তো অনেক বড়, আর আমাদের বক্সটা তো অনেক ছোট, সো এটা তো আর আসবে না। সো ইমেজের মধ্যে 915/400 যতটুকু ততটুকুই আসে। যেমন ইমেজের মধ্যে 900 কত, মানে 900 হচ্ছে এই কত হইতে পারে, যে এতটুকু ধরেন, এতটুকুই হচ্ছে আমাদের বক্সে আসছে। তো পুরো ইমেজটা বক্সের ভিতর কিন্তু আনানো যাবে। এই জন্য কয়েকটা কোড করতে হবে আমাদের এক্সট্রা ভাবে। প্রথমে আমাদের বলতে হবে যে আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে যে আছে তার সাইজটা কভার হোক, মানে আমাদের বক্সের সাইজ যতই হোক এটা দেখার বিষয় না, আমার কভার চাই। সো ব্যাকগ্রাউন্ড সাইজটা আমি কভার দিব। যদি কভার দেন তাহলে ও ডাইমেনশন যতই থাক না কেন ও কিন্তু দেখেন কভার করার ট্রাই করছে। কভার করার ট্রাই করতে গিয়েও কিন্তু মিডল পয়েন্টে আসে নাই। সো আমরা চাই যে আমাদের ইমেজটা একটু মাঝামাঝি পজিশনে থাকুক। সো আবার বলে দিতে হবে যে ব্যাকগ্রাউন্ড পজিশন যে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, তাহলে কি হবে? তাহলে ইমেজটা একটু মাঝামাঝি যাবে। আর ইমেজ কিন্তু ফুল আসবে না যদিও, কারণ ডাইমেনশন ফিল আপ না হলে ইমেজ পুরোটা আসবে না। বাট আপনার আগের চেয়ে অনেক বেটার অবস্থায় আসবে। আপনি যে কোনো ইমেজ যদি আপনি এই তিনটা প্রপার্টিজ একসাথে ইউজ করেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটাই হোক না কেন, দেখবেন অনেক সুন্দরভাবে হচ্ছে আপনার এটা কভার করবে। তো এটা কিন্তু কোনো ইমেজ এলিমেন্ট না, সো এটাকে আমরা ইমেজ হিসেবে ইউজ করতে পারবো না। একটা ইমেজকে আমরা যেভাবে ইউজ করতাম এটাকে আমরা সেভাবে ইউজ করতে পারবো না। সো ব্যাকগ্রাউন্ড ইমেজ কি সবাই ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ড ইমেজ আর জি স্যার। পুরো ব্যাকগ্রাউন্ডটাতে যদি ইমেজটা নিতে চাই, হ্যাঁ, যে পুরো ব্যাকগ্রাউন্ডটাতে যদি ইমেজটা নিতে চাই, তাহলে আপনার এই বক্সের হাই উইথ বাড়াই দিতে হবে, 100% করতে হবে। আর আপনার হাইটও একটু বাড়াই দিতে হবে। ধরেন আমি হাইট কত দেব, 800 পিক্সেল দেই। এই তো
এটা চলে আসছে, বুঝতে পারছেন? তার মানে কি স্যার ইমেজ অ্যাড করতে কি বক্স লাগবেই, মানে বক্স ছাড়া ব্যাকগ্রাউন্ড কি? ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে গেলে আপনার এখানে একটা এলিমেন্ট লাগবে। এটা হইতে পারে ডিপ, হইতে পারে বক্স। আর আমি তো বক্স নাম দিছি, আপনারা যে কোনো ডিপ যে কোনো সেকশনে নিলেই হবে। এটা একটা এলিমেন্ট লাগে মূলত, একটা ব্লক এলিমেন্ট পাইলেই ও ওইটার পিছনে হচ্ছে ও ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হয়ে যাবে। স্যার সিএসএস এ তো ওই যে বডি পার্টে তো নেওয়া যায় ইমেজটা। হ্যাঁ হ্যাঁ নিবেন, বডির ভিতরে নিবেন, কোনো সমস্যা নেই। নেভিগেশন বারটা পিকের মাঝে, মানে এই নেভিগেশন বারটা আপনার পিকচারের মাঝে, মানে এইখানে থাকবে, এরকম কি চাচ্ছেন না কি চাচ্ছেন? একটু একটু আবার একটু মেনশন করবেন। আচ্ছা, ওইখানে ওইটা রাখতে চান, তাহলে আপনার কি করা লাগবে? এই হেডারকে ধইরা আইনা আপনি এইখানে রাখেন। রাখার পর হেডারে একটু মার্জিন দিবেন, যেহেতু আপনি মাঝখানে আনতে চাচ্ছেন। মাঝখানে আরো আরো আরেকভাবে আনা যায়, যেমন এই বক্সের আপনি ডিসপ্লে করে ফ্লেক্স করেন, তারপর হচ্ছে আপনি অ্যালাইন আইটেম সেন্টার করেন। ওর ভেতরে যে চাইল্ড থাকবে সেই যে মিডল পয়েন্টে চলে আসবে। সো এখন আবার ওর চাইল্ডের কি করতে হবে? উইথ 100% করতে হবে। এই তো আপনার নেভিগেশন বার মাঝখানে চলে আসছে। সেটাই ক্লিয়ার সবাই? আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা নেক্সট আরেকটা জিনিস শিখবো। স্যার স্যার হ্যাঁ বলেন। হোমের আগে মানে যে ইয়াটা আছে, বর্ডারটা আছে, সেই বর্ডারটাকে আমরা শুধুমাত্র ওই বর্ডারটাকে বাদ দিতে পারি না? বর্ডার বলতে ওই যে, এই লাল বর্ডারটা, হ্যাঁ হ্যাঁ লালটা, মানে প্রথম প্রথম বর্ডারটা থাকবে না, বাকিগুলো থাকবে? এই উপরেটা থাকবে, এইগুলো থাকবে না। এটা না, এটা না স্যার, হোমের পাশে বাম পাশে, মানে আফটার বিফোর সুডো ক্লাসে যখন ব্যবহার করছিলেন, আফটার, এটা হ্যাঁ, যে ওইটা ওইটা হোমে থাকবে না কিন্তু অন্যগুলোতে থাকবে এরকম। তাহলে আপনাকে একটু এখানে একটু ক্লাস বলে দিতে হবে। যেমন এটা তো হোম, আমি এখানে বলে দিতে পারি যে ক্লাস, ধরেন যে যেইটা হোমে থাকবে না বলতে যেইটা অ্যাক্টিভ থাকবে আর কি, আমরা যেই পেজে থাকবো সেই পেজে দেখাবে না, তাই তো? ধরেন আমি একটা অ্যাক্টিভ নামে একটা ক্লাস দিলাম, আর এই অ্যাক্টিভ ক্লাসে আমি এখানে এখন বলে দিব যে যে অ্যাক্টিভ নামে যে ক্লাসটা আছে তার বিফোর ডিসপ্লে হবে নান, তার কোনো বিফোর থাকবে না। সো ওর বিফোর আর থাকবে না, বাকিগুলোর বিফোর থাকবে। এরকম ক্লাস দিয়ে বলে দেয়া যায়। সেবার ক্লিয়ার? জি। তো ওই একইভাবে ওই সবগুলা ক্ষেত্রে ক্লাস দিয়ে বলে দিলে তো এইটা অ্যাপ্লাই করা যাচ্ছে না। এখন যদি সবগুলাতে যদি আপনি না চান তাহলে আর এই ক্লাস বলার দরকার নাই, তাহলে এইখান থেকে বিফোর আমি পুরোটা উঠাই দিলেই হয়ে যাবে। বুঝতে পারছি না, সবগুলা না, হয়তো তিনটা তিনটা এলিমেন্ট আছে, দুইটা চাচ্ছি একটা চাচ্ছি না, হ্যাঁ, তাহলে যেটা যেটা চাচ্ছেন না সেটা সেটা আপনি সেম ক্লাস, ধরেন আমি এফএকিউ তে চাচ্ছি না, সেম ক্লাস বসাই দিলাম, বুঝতে পারছি। জি স্যার, কোনো ক্লিয়ার, এটা ঝামেলা ক্লিয়ার। থাকবে না। এখন স্যার ইমেজের উপরে যদি আমি কোনো আর্টিকেল বা কোনো প্যারাগ্রাফ লিখতে চাই বা ইমেজের উপরে লেখা, যে কোনো কিছু ইমেজ, দেখেন আমাদের তো এখানে কোনো ইমেজ নাই, আপনার তো এখানে তো কোনো ইমেজ নাই, আপনি মিনি বক্সের ভিতরে একটা প্যারাগ্রাফ নিতেই পারেন, প্যারাগ্রাফ আমি নিতেই পারি। আর এই বক্সের কি ধরেন, আচ্ছা আগে আমি দেখাই বক্স, আমি কালারটা হোয়াইট দিলাম যাতে একটু বুঝতে পারি আমি। স্বাভাবিকভাবে নেওয়া যাইতেই পারে স্বাভাবিকভাবেই। এটা তো ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু ইমেজ না।
আমরা অনেকে এই ভুলটা করি, ভাবি যে এটা একটা ইমেজ। বুঝতে পারছি স্যার, এখন ক্লিয়ার বুঝতে পারছি স্যার। এটা ব্যাকগ্রাউন্ডের উপর আমি যে কোনো কিছু যে লিখতে কোনো পারি। কিছু, হ্যাঁ, একটা নরমাল ডিপ নিয়ে আমরা যা করতাম এই ডিপের উপর আমরা তাই করতে পারবো। ক্লিয়ার স্যার এটা। আচ্ছা, আজকে লাস্ট যে টপিক সেটা হচ্ছে ফন্ট অসম। ফন্ট অসম মূলত একটা ফন্ট আপনাকে সাপ্লাই দেবে এমন একটা লাইব্রেরি, ঠিক আছে? এই যে ফন্ট অসম, এইখানে গিয়ে সবাই আগে একটা অ্যাকাউন্ট খুলবেন। একটা অ্যাকাউন্ট খোলার পর দেখাচ্ছি, সাইন ইন করতে হবে। আমার অলরেডি আছে অ্যাকাউন্ট করা, আমি ওখানে সাইন ইন করলাম। সাইন ইন করার পর আপনার এইখানে গেলে দেখবেন কিটস আছে, কিটসে যাবেন। কিটসে গেলে দেখবেন কি যে আপনার এখানে একটা কিট অলরেডি দেয়া আছে, এটার উপর ক্লিক করবেন, আপনার কিটটা আপনি দেখতে পারবেন। সেখানে আপনি কপি করেন কিটস, কপি, আমি কিটটা কপি করলাম। কপি করে আমি আমার হেডের ভিতরে রাখবো। এই যে আমার হেড, সিএসএস এর উপরে এইভাবে রাখবো। রাখার পর এখন আপনি ফন্ট খোঁজেন, আপনার কোন ফন্ট পছন্দ। এই যে এখানে ফন্ট, যেমন আমি হোম খুঁজবো, হোম। আমি এটা আজকে ব্যবহার করছিলাম স্যার। হ্যাঁ, আমি দেখছি। যেটা পছন্দ হয়, কারণ আমার এটা পছন্দ হয়েছে, এটা নিব। এই যে একটা ক্লাস আছে দেখেন, কপি এইচটিএমএল, এইটা কপি করে আমার যেখানে পছন্দ, কারণ আমার হোমের পাশে আমার পছন্দ, এই যে হোমের পাশে বসাই দিবেন, ঠিক আছে? তো কি কি লাগে, আপনার স্ক্রিপ্ট লাগবে আর ওই আইকনের এইচটিএমএলটা লাগবে। স্যার হ্যাঁ, বলেন। এটা কি স্যার ওই মানে আমি সাইন ইন না করে এমনিতে পুরো ফন্টটা মানে ফন্ট অসমের এটা ডাউনলোড করতে পারবো না? পাবেন, হ্যাঁ পাবেন, কোনো সমস্যা নেই। গুগলে সার্চ দিবেন ফন্ট অসম আপনার সিডিএন, তাহলে আপনার একটা ফ্রি দিয়ে দিবে, কোনো সমস্যা স্যার নেই। আমরা যদি মানে আইকনটার কালারটা চেঞ্জ করতে চাই আর কি, পারবো কিনা? হ্যাঁ, আপনার আইকন মানে কি আমরা কি ফন্ট। ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, এই ফন্টটা আপনার আইকন মানে হচ্ছে এই যে একটা লেখাকে আপনি যেভাবে মানে ইউজ করছেন, আপনার ফন্ট সেম। আপনি বলবেন যে হ্যাঁ আমি লেখা এক কালার করব, ফন্ট আরেক কালার করব, তাহলে কিভাবে করব? কোনো সমস্যা নেই। আপনি আগে এই আপনার এই এর ভেতরে তো ফন্ট আছে, তাই না? দেখেন এই যে এ, তার ভেতরে তো আপনার আই। আচ্ছা, আপনি ধরেন ওইভাবেই ধরেন, ভালোভাবে ধরতে পারলে সব করা যাবে এখানে। আমি বেশি দূর গেলাম না, আমি এল আই এ তারপর থেকে ধরি, এ তারপর হচ্ছে আই। এখন আমি চাচ্ছি যে নরমাল অবস্থায় আই এর কালার থাকবে হচ্ছে ক্রিমসন, ক্রিমসন। বাট আমি যদি এই এল আই এতে হভার করি, তাহলে আই এর কালার হভার করলে, তাহলে আই এর কালার হবে সায়ান। আমি এটা চাইতেই পারি, ঠিক আছে? তো এখন দেখেন, ঠিক আছে? বুঝতে পারছেন কিভাবে আমরা চেঞ্জ করতে পারি? আর একটা কথা বলতাম, হ্যাঁ, বলেন। আমার যদি নিজস্ব কোনো আইকন থাকে, মানে আমি এটা ক্রিয়েট করছি, ওই আইকনটা এখানে কেমনে ইউজ করব? প্রথমত মানে আমি আপনি ফন্ট অসাম থেকে আনবো না। কিভাবে বানাইছেন নিজস্ব আইকনটা? আমি মনে হয় যে বানাইলাম ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে। ফটোশপ দিয়ে, তাহলে ওটা একটা ইমেজ। সো আপনাকে ওটা ইমেজের মতো করে আপনাকে ইউজ করতে হবে। সো এটা যদি একটা ইমেজ হয়, তাহলে কিন্তু আপনি এরকম কালার চেঞ্জ করতে পারবেন না। এটা হচ্ছে প্রথম একটা কন্ডিশন। তবে আপনি বলবেন কি যে না, আমি ইমেজ যে দুইটা কালারে চেঞ্জ করব, দুইটা ইমেজ আমি বানাবো,
আমি যখন হওয়ার করবো তখন ইমেজের সোর্স চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ তখন সেটা করতে পারবেন। তবে ফন্ট হিসাবে ইমেজ ব্যবহার করতে হয় কখন, যখন ওই ইমেজের কোনো কালার চেঞ্জ করতে হয় না, ওই হিসাবে আপনি ইমেজ ইউজ করতে পারেন। যেমন আমি এখানে আমার এই বাড়ির কালার কখনো চেঞ্জ করতে হবে না, হবার করলেও চেঞ্জ হবে না, সেই ক্ষেত্রে আমি এখানে একটা বাড়ির ইমেজও ইউজ করতে পারতাম। বাট যদি আপনার এরকম কালার চেঞ্জিং এর ব্যাপার আছে তখন এই জায়গায় আপনার এরকম ফন্ট লাইব্রেরি থেকে ফন্ট, বা আপনি যদি এসভিজি ইউজ করতে পারেন বা এসভিজি যদি তৈরি করতে পারেন তাহলে আপনি এসভিজি ইউজ করতে পারবেন। ওকে স্যার, বুঝতে পারছি। ওকে, সো ফন্ট অসম ক্লিয়ার। তাহলে আচ্ছা, আরেকটা জিনিস, এটা একবারে বেসিক, এটা আপনাদের না বললে হবে। ধরেন আমাদের হচ্ছে আরেকটা HTML আছে, সাপোজ ধরেন আমাদের এই একই CSS কি দুইটা HTML ব্যবহার করা যাবে না? যাবে? যাবে তো মনে হয় স্যার। এটা কোনো মানে কোনো বিষয়ই না, জাস্ট আপনাদের এখানে জাস্ট ওই CSS টা লিংক করতে হবে, শেষ। এখন আমার এখানে যদি কোনো কিছু থাকে, যেমন এখানে আমি একটা বক্স নেই, এখানে একটা বক্স নেব আমি, সেম বক্স কিন্তু আমার HTML এও আছে, এখানেও আছে, আর এই CSS এর বক্সের একটা ডিজাইন করা আছে। তো আমি যদি এখন এইটাকে যদি আমি ওপেন করি কি হবে? দেখেন বক্সের ডিজাইনটা এখানে চলে আসছে, তাই না? আমার HTML ফাইল দুইটা, CSS একটা, কিন্তু ডিজাইন দুই জায়গাতেই যাবে। বুঝতে পারছি? CSS ওর এটা ও এটা দেখবে না কখনোই যে আমি কার কার সাথে লিংক আছি, কারে আমার ডিজাইন সাপ্লাই করতে হবে। ওর কথা হচ্ছে যে আমি যেই পেজে থাকবো সেই পেজে আমার এখানে কোনো কিছু থাকলেই হইছে, সেটাই আমি ডিজাইন সাপ্লাই দিব। কার কাছে আছি কার কাছে না এটা ওর দেখার বিষয় না, ওর সাথে লিংক থাকলেই ও ডিজাইন সাপ্লাই দিবে। ক্লিয়ার? ওকে লিংক করে দিলেই ও ওর কাজ শুরু করে দিবে, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, ও খালি ওর ক্লাস নেম বা ও যা যা বলা হয়েছে ও খালি পাইলে ও সাপ্লাই করবে। স্যার ফন্ট অসম করতে তাহলে একইভাবে লিংক করতে হবে যদি আমি ডাউনলোড করে ইউজ করতে চাই। এই পেজেও ফন্ট অসম ইউজ করতে চান তাহলে এই পেজের হেডে আপনার ফন্ট অসম লিংকটা করতে হবে। আর VS কোড থেকে ডিরেক্ট কিভাবে ব্রাউজার ওপেন করবেন? VS কোড থেকে ডাইরেক্ট ব্রাউজার ওপেন করতে হলে আপনাকে একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে যেটার নাম হচ্ছে লাইভ সার্ভার। এই লাইভ সার্ভার এটা আমি অলরেডি ইনস্টল করছি, আপনারা করবেন। লাইভ সার্ভার ইনস্টল করার পর CSS ফাইল দিয়ে কিন্তু আর করতে পারবেন না। দেখেন CSS ফাইলে কিন্তু আপনার এই আসে না, HTML ফাইলে গিয়ে আপনি যদি রাইট বাটন ক্লিক করেন দেখবেন ওপেন উইথ লাইভ সার্ভার আসবে, তারপর ওইটাতে ক্লিক করলে দেখবেন ওটা আপনার ব্রাউজার অটোমেটিক্যালি অন হবে। সো ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার। তাহলে আজকে বাড়ির কাজ নেন, অ্যাসাইনমেন্ট নেন, একটা নেভিগেশন বার প্লাস একটা ব্যানার। এখন ব্যানার আপনারা যেভাবে করতে পারেন, আমি একটা সিম্পল একটা ব্যানার দেখাই, ওইভাবে করবেন। যেহেতু আপনারা এক্সটার্নাল CSS জানেন, আজকে আমরা যা শিখছি ডিজাইনের পণ্ডিতি সব এখান দিয়ে করতে হয়, এই পজিশন এই সুডো ক্লাস দিয়ে করতে হয়। যত কমপ্লেক্স ডিজাইন দেখবেন এগুলো দিয়ে করা। বুঝতে পারছেন? সিম্পল একটা ব্যানার দেখাই, এরকম করে করবেন। এই যে এইরকম একটা নেভিগেশন বার থাকবে উপরে, এখানে বড় করে নিজের নাম দিবেন, ছোট্ট করে নিজের সম্পর্কে এক লাইন লিখবেন, একটা বাটন দিবেন, শেষ। পারবেন না? স্যার বুঝি নাই। একটা নেভিগেশন বার তৈরি করবেন, তার নিচে হচ্ছে এই যে এরকম একটা সেকশন তৈরি করবেন, এই যে এইরকম, এই যে এইটার মতো। বুঝতে পারছেন? এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে সবচেয়ে বেশি ভালো হয়। বাট এখানে কালার দিতে কোনো সমস্যা নাই, আপনারা ইমেজ দিলেও ভালো হয়, কালার দিলেও আপনাদের হবে। উপরে একটা নেভিগেশন বার থাকবে, মানে এই যে এইখানে
যে এখানে একটা নেভিগেশন বার থাকবে অনেক সুন্দর, তার নিচে হচ্ছে এরকম একটা ব্যানার থাকবে। এই ব্যানারের ভেতরে আপনারা একটা বড় করে একটা লেখা দিবেন, তার নিচে ছোট্ট করে একটা লেখা দিবেন, তার নিচে একটা বাটন দিবেন। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, অনেকটা এরকম হবে, এই যে এরকমই হবে, বাট এইখানে ধরেন আমি তো অনেক ছোট ছোট লেখা দিছি, এখানে একটা ছোট বক্স দিছি, আপনাদের এরকম হবে না। এখানে অনেক ছোট ছোট লেখার পরিবর্তে এখানে একটা বড় লেখা হবে, এই যে এখানে একটা বড় লেখা দিবেন, তার নিচে হচ্ছে ছোট্ট করে একটা লেখা দিবেন, মানে এক লাইন, ঠিক আছে? এখানে ছোট্ট করে একটা লেখা দিবেন, তার নিচে আবার একটা বাটন দিবেন, তার নিচে হচ্ছে ছোট্ট করে একটা বাটন দিবেন। এই এই হচ্ছে কাজ। আর উপরে একটা নেভিগেশন বার দিবেন। নেভিগেশন বার, ব্যানার, যে এইখানে যত বেশি আজকের টপিকগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে? স্যার সাবমেনু গুলো কি পরের মানে পরের ক্লাসে, তো ক্লাস অন্য ক্লাসে দেখাবেন বোধহয় না? হ্যাঁ হ্যাঁ, ওই হভার মেনু, সাব মেনু ওগুলা আস্তে আস্তে দেখাবো, সমস্যা নেই। ওকে স্যার। আর ওই লাস্ট ক্লাসের ভিডিওটা দেরি করে দেওয়ার কারণে স্যার মানে ভিডিওটা